গত রবিবার অর্থাৎ 29শে জুন 2025-এ আমরা ঠিক করেছিলাম যে আমরা পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথের মেলাটি দেখতে যাব। সেই মতো দুপুরবেলা খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মেঘলা আকাশকে সঙ্গী করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের আজকের গন্তব্য মাহেশ। মাহেশে জগন্নাথ মন্দিরের ইতিহাস জানতে গেলে আপনাকে অন্তত পিছিয়ে যেতে হবে 650 বছর। ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে প্রখ্যাত বৈষ্ণব যখন পুরীতে জগন্নাথ দেবকে নিজে ভোগ রেঁধে খাওয়াবেন মনে করে পুরীধামে গেলেন এবং সেখানকার পাণ্ডাদের বিরোধিতায় তাকে নিরস্ত হতে হলো, তখন তিনি মনের দুঃখে মন্দিরেই অনশন আরম্ভ করলেন এবং ঠিক করলেন যে সেখানেই তিনি দেহত্যাগ করবেন। তৃতীয় দিন রাত্রে জগন্নাথ স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন তাকে মাহেশে ফিরে যেতে এবং সেখানেই তিনি আবির্ভূত হবেন। সেই মতো ধ্রুবানন্দ ব্রহ্মচারী ফিরে এলেন মাহেশে এবং এক ঝড় জলের রাত্রে গঙ্গা থেকে তিনি উদ্ধার করে আনলেন একটি নিম কাঠের গুঁড়ি এবং সেখানেই তিনি জগন্নাথ দেব প্রতিষ্ঠা করে একটি ছোট্ট মন্দির তৈরি করলেন। কালক্রমে তা পরিণত হলো আজকের এই জনপ্রিয় রথের মেলায়। মাহেশ বহু মহাপুরুষের পদধূলিতে ধন্য। শ্রী চৈতন্য থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণদেব সকলেই এই রথের মেলার মাহাত্ম্য বা জগন্নাথ মন্দিরের মাহাত্ম্যে অনুপ্রাণিত হয়ে এখানে গেছেন। তারা জগন্নাথ দেবকে দর্শন করেছেন এবং এই তীর্থভূমিকে, এই তীর্থক্ষেত্রকে ধন্য করেছেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মাহেশে। সেদিনকার মাহেশ আর আজকের মাহেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ। চারিদিকে উঁচু বাড়ি, ইটকাট পাথরের জঙ্গলে তৈরি হয়ে গেছে সেদিনকার সেই প্রখ্যাত সাধক ধ্রুবানন্দের মাহেশ। জয় জগন্নাথ। ওই দেখুন মাহেশ রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে মাহেশের বিখ্যাত রথ। বাংলা নবরত্ন মন্দিরের আদলে সম্পূর্ণ লোহার তৈরি এই রথটি তৈরি করেছিলেন মার্টিন বান কোম্পানি 1885 সালে এবং এই পৃষ্ঠপোষকতা করেছিলেন কৃষ্ণরাম বসু। 9টি চূড়া বিশিষ্ট সম্পূর্ণ লোহার তৈরি এই রথের উচ্চতা হচ্ছে 50 ফুট এবং ওজন 125 টন। শিল্পীদের আশ্চর্য শিল্প নৈপুণ্যে মোড়া এই রথের চারপাশে শ্রীকৃষ্ণ লীলার বিভিন্ন দৃশ্য যেমন আঁকা আছে, তেমনি এই রথের সামনে আছে দুটি তামার তৈরি দুটি ঘোড়া। এই রথের গঠনশৈলী এতই অদ্ভুত যে এটি আজও সবাইকে মুগ্ধ করে রাখে এবং মাহেশের রথের মেলার প্রধান আকর্ষণই হচ্ছে এই রথটি। এই রথটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতি বছর বহু মানুষ আসেন। আমি এর গঠনশৈলীটা আপনাদের খুব কাছ থেকে দেখানোর একটু চেষ্টা করছি, জাস্ট দেখতে থাকুন। এই লোহার চাকাতে হাত রেখে সবাই প্রণাম করছিলেন, তাই আমিও এই পুণ্যের লোকটুকু সামলাতে পারলাম না, আমিও গিয়ে একবার প্রণাম করে এলাম। আর যেখানে রথটি রাস্তার উপর দাঁড়িয়ে আছে তার ঠিক উল্টো দিকেই আছে শ্রীরামচন্দ্রের, মা সীতা এবং লক্ষ্মণের একটি অপূর্ব মন্দির। মন্দিরের সামনে একটি বৃন্দাবন তুলসীর গাছ এবং এর পাশে আরেকটি মন্দিরের মধ্যে দেখলাম একটি শিবলিঙ্গ এবং আরেকজন দেবতাও রয়েছেন, তবে তাকে ঠিক চিনতে পারলাম না। রথের সামনে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছিলেন, তাই আমিও ঠিক সেই লোকটা সামলাতে পারলাম না। যাই হোক, রথ দর্শন শেষ করে আমরা চললাম মেলার উদ্দেশ্যে এবং জগন্নাথ মন্দির দর্শন করতে। প্রথমেই পড়ল মাহেশের সেই বিখ্যাত রথের মেলা, যেখানে বঙ্কিমচন্দ্রের ছোট্ট রাধারানী হারিয়ে গেছিল।
তবে সেদিনকার মতো আজকের মেলাও জমজমাট, তবে কালের পরিবর্তনে মেলার মনোরঞ্জনের ব্যাপারটা আরও অনেক বদল ঘটেছে। আগে যেমন কাঠের নাগরদোলা ছিল, এখন ইলেকট্রিকের তৈরি নাগরদোলা। এছাড়া ঘর গৃহস্থালির বিভিন্ন সরঞ্জাম, মেয়েদের সাজসজ্জা, ঘর গৃহস্থালির টুকিটাকি জিনিস, পুজোর জিনিসপত্র, হরেক রকম জিনিসে সমৃদ্ধ এই মাহেশের এই রথের মেলা। আর সেদিনটা ছিল রবিবার, কাজেই মেলায় ভিড় ছিল লক্ষ্য করার মতো। এই রথের মেলা এতটাই জনপ্রিয়, কেবলমাত্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র নন, আরও অনেক প্রথিতযশা সাহিত্যিকের কলমে বা তাদের বিভিন্ন গল্প উপন্যাসের প্লটে উঠে এসছে মাহেশের এই বিখ্যাত রথের মেলা। একটা ক্লিপ কেনার জন্য কতগুলো হাত জড়ো হয়েছে দেখেছেন? শ্রী চৈতন্যদেব যখন মাহেশে আসেন তার সন্ন্যাস গ্রহণের পর, তখন ধ্রুবানন্দ ব্রহ্মচারী বার্ধক্য অবস্থায়, তিনি তখন শ্রী চৈতন্যকে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পূজার ভার নিতে বলেন। কিন্তু শ্রী চৈতন্যের তখন লক্ষ্য ছিল পুরীতে গিয়ে শ্রী জগন্নাথ ধামে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করা এবং তার লীলাক্ষেত্র হিসেবে সেই শ্রীক্ষেত্রকে প্রতিষ্ঠিত করা। তাই শ্রী চৈতন্যদেব তার দ্বাদশ গোপালের অন্যতম কমলাকর পিপালিকে এই মন্দিরের দায়িত্ব বহন করতে বলেন। আজ রবিবার এখানে একটি বিশেষ উৎসব প্রচলিত আছে। রথযাত্রা এবং উল্টো রথের মাঝখানে যে রবিবারটি পড়ে, সেখানে দ্বাদশ গোপাল যাত্রা হয়। জগন্নাথ দেবের মন্দির থেকে শোভাযাত্রা সহকারে রথ প্রদক্ষিণ করা হয় এবং সেটি আজকেই হবে, আপনাদেরও দেখাবো। আমরা মন্দিরে প্রবেশ করলাম, সুদৃশ্য মন্দির, কিন্তু রত্ন সিংহাসন খালি। তবুও নিত্য পুজো চলেছে, নিত্য পুজো প্রতিদিন যেরকম হয় সেরকমই চলছে। এখন দেবতার আরতি হয়ে গেল, আর এই দেখুন মন্দিরের সামনে একজন ছোট্ট শ্রীকৃষ্ণ কি সুন্দর বাঁশি হাতে বসে আছেন। আর এই দ্বাদশ গোপালের শোভাযাত্রা শুরু হবে। এখানে বিভিন্ন শিল্পীদের আমরা দেখলাম নিজেদের মধ্যে নিজেরা তৈরি করছে নিজেদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। আর এই হচ্ছে মন্দিরের সামনে নাট মন্দির। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব পুণ্যার্থীরা এসেছেন তাদের অনেকেই নাট মন্দিরে আশ্রয় নিয়েছেন কিছুদিনের জন্য। অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা, সঙ্গে তাদের ইষ্টদেবকেও সঙ্গে করে নিয়ে এসছেন। আমি অনেকের কাছেই এখানে খুব সুন্দর সুন্দর গোপাল ঠাকুরকে দেখলাম। আর এই শোভাযাত্রা শুরু হলো, দ্বাদশ গোপাল যাত্রা। মন্দির চত্বর থেকে শুরু হয়ে এটা যাবে মাসির বাড়ি পর্যন্ত, যেখানে রথটি রাখা আছে। তারপরে রথ প্রদক্ষিণ করে, শ্রীমন্দিরকে প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা শেষ হবে। দেখুন কি সুন্দর বলভদ্র, মা সুভদ্রা এবং জগন্নাথ দেব সেজে চলেছেন। পেছনে রয়েছে ঢাকির দল। তারও পেছনে শ্রী রাধা মাধব এবং শ্রী চৈতন্যদেব। মনোমুগ্ধকর এই শোভাযাত্রা দেখতে সেদিন মাহেশে প্রচুর মানুষের উপস্থিতি হয়েছিল এবং রাস্তার একটা দিকে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিল।
শোভাযাত্রা শেষ দিকে একটি গাড়ির ওপরে শ্রী চৈতন্যদেবের একটি খুব সুন্দর মূর্তি ছিল। মাহেশের সমস্ত আকাশ বাতাস তখন হরিনামে মাতোয়ারা। সব শেষে দর্শন করুন শ্রী পতিত পাবন জগন্নাথ দেবের এই শ্রীমূর্তি, বলভদ্রদেব, মা সুভদ্রা এবং জগন্নাথ দেব। দর্শন শেষ করে আমরা ফিরে চললাম বাড়ির পথে। দেখুন উত্তরপাড়ায় খুব সুন্দর তোরণটি দেখলাম, এটি নতুন তৈরি হয়েছে এবং এটাও বুঝতে পারলাম যে এই রাস্তাটাতে প্রচুর মানে মাহেশ থেকে শুরু করে আপনার বালি ব্রিজ পর্যন্ত যে লম্বা রাস্তাটা, এই রাস্তায় প্রচুর জায়গা আছে যেগুলো রীতিমতো দেখার মতো। আর এই আমরা উঠে পড়েছি বালি ব্রিজে, নদীর ওপারে মা ভবতারিণী তখন বিশ্রামে রয়েছেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।